বনলতার প্রেমিকের কথা জেনে গেল অনুভবের মা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব রাতের বেলায় লাজুর কাছে গিয়েছিল। আর লাজুকে বলে, তুমি নিশ্চয়ই পড়া ফাঁকি মেরে এখন তুমি তোমার বরের সাথে কথা বলছো। লাজু, তুমি হয়তো ভুলে গেছো যে তুমি একজন ডাক্তারি পড়ছো তুমি। আর তখন লাজু বলে, কে বলল যে আমি আমার বরের সাথে ফোনে কথা বলছিলাম? তুমি না জেনে শুনে কেন এই ধরনের কথা বলছো বলো তো? তখনই অনুভব বলে, এই শোনো, ধরা পড়ে গিয়ে মিথ্যে কথা বলছো তুমি এখন। আমি খুব ভালো মতন জানি তুমি তোমার বরের সাথেই কথা বলছিলে, আবার হেডফোন কেনা হয়েছে বরের সাথে কথা বলবে বলে। লাজুকে পুরোপুরি মিথ্যে দোষারোপ দিতে থাকে অনুভব। এরপরেই তখনই লাজু বলে, আমি আর কিছু তোমাকে বলতে চাই না। অনুভব বলে, বলার মতন আর কিছু আছে যে তুমি বলবে? শোনো লাজু, তুমি এইভাবে পড়াশোনা করলে না কোনোদিনও ডাক্তারই হতে পারবে না। এই বলেই চলে যায়। লাজুর তো অনেক খারাপ লাগে, তবুও লাজু আর বেশি কথা বাড়ায় না। অন্যদিকে বনলতার ঘুম ভেঙে যায়। বনলতা উঠে এসেছিল, তখনই মাঝপথে দেখা হয়ে যায় অনুভবের সাথে। আর অনুভবকে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি এত রাতে? অনুভব বলে, আমি আমার বাড়িতে যে কোনায় যাই না কেন, তোমাকে বলবো কেন? আর তুমিই বা উঠে এসেছো কেন? ও, তোমার বুঝি ফোনের জন্য ঘুম ভেঙে গেছে, তাই না? এরপর আর বনলতা তেমন কিছু বলতে পারে না। বুঝতে পারে অনুভব আজকাল বনলতাকে ফোনটা দিয়েই কথা শোনাচ্ছে। বনলতা ভাবে, এই ময়ূকের জন্য আজকে অনুভব আমার সাথে এইভাবে কথা বলার সুযোগ পাচ্ছে। না হলে আমার দিক থেকে আমি অন্তত এই সব ব্যাপারে লয়াল ছিলাম। সব কিছু হয়েছে এই ময়ূকের জন্য, কি আমি ছাড়বো না। তারপরেই অনুভব মনে মনে লাজুর কথাই ভাবছিল। আর অন্যদিকে সকাল হতেই লাজু চলে গেছে কলেজে। সেখানে গিয়ে নাচ প্র্যাকটিস করতে থাকে, নাচ দেখাতে থাকে। কিন্তু সবাই আবার তাকে যথারীতি হাসির পাত্রতে পরিণত করে। অন্যদিকে ময়ূকের সাথে আবার দেখা করে বনলতা। বনলতা বলে, আচ্ছা ময়ূক, তোমার কি মনে হয় 15 লাখ টাকা জোগাড় করা কি এতটাই সহজ? আমি তো কোনো চাকরি করি না, তাহলে আমি সেই টাকাটা কোথা থেকে জোগাড় করব? ময়ূক বলে, দেখো, কোথা থেকে জোগাড় করে আনবে, কিভাবে দেবে, সেটা তো আমার জানার প্রশ্ন নয়। তবু আমি তোমাকে কয়েকটা টিপস দিতে পারি। এই যে তোমার আর অনুভবের যে ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ড বা আরও গয়না টয়না যা আছে, বেচে বুচে যেভাবেই পারো 15 লাখ আমাকে দিয়ে দাও। তাহলে তুমি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবে। আর না হলে আমিও মুক্তি পাবো না, আর তোমাকেও আমি মুক্তি পেতে দেব না। বুঝতেই পারছো কত বড় ঝামেলার মধ্যে আমরা দুজনাই পড়তে পারি। সেজন্যই বলছি, প্লিজ বন্যা, তুমি পারবে টাকাটা দিতে। এরপর বনলতা বলে, তুমি ইচ্ছে করে আমার সাথে এইসব নাটকগুলো করছো যাতে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারো। শোনো ময়ূক, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। ময়ূক তখন বলে, দিও না। এরপর আমি যে কি করব তুমি নিজেই বুঝতে পারছো না। ক্রিমিনাল বানিয়ে দেবে তুমি আমাকে। ভালোই টাকাটা চাইছিলাম, দিয়ে দিলেই কিন্তু সমস্যা মিটে যেত। কিন্তু তুমি সমস্যা মেটাতে চাইছো না যখন, তখন আমার আর কী বা বলার থাকতে পারে। বনলতা বুঝতে পারে যে ঝামেলা বাড়াবে ময়ূক। এরপর ময়ূক বলে, শোনো, কালকের মধ্যে যদি 15 লাখ তুমি আমাকে না দাও, তাহলে কি করতে পারি সেটা শুধু কালকেই দেখে নিও। এই বলেই চলে যায়। বনলতা ভাবে, ময়ূক যে এত বড় সেলফিশ, সেটা যদি আমি আগে বুঝতে পারতাম, কখনোই ওর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতাম না। এরপরেই বন্যা বাড়িতে গিয়ে দরজা দিয়ে রীতিমতো কান্নাকাটি করতে থাকে। আর ভাবে কি করে 15 লাখ টাকার জোগাড় করবে। কখনো ভাবে ফিক্সড ডিপোজিটটা ভাঙবে, কিন্তু সেটা তো জয়েন্ট অ্যাকাউন্ট অনুভব আর বন্যার। আর অন্যদিকে ভাবে গয়না বেচে দেবে। এদিকে জেঠিমণি স্ত্রীর সাথে কথা বলতে থাকে আর বলে, কি হয়েছে বলতো, তোকে দেখে মনে হচ্ছে তুই খুব চিন্তা করছিস কোনো কিছু নিয়ে। স্ত্রী তখন বলে, চিন্তা তো আমার একটাই, আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল। ওই বনলতার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার ছেলেটার জীবন একেবারে শেষ হয়ে গেছে। আগে তাও বনলতাকে একটু ভরসা হতো, কিন্তু রিসেন্টলি আর হয় না। আজকেও আবার কোথাও গিয়েছিল, আর সেখান থেকে কোনো ঝামেলা করে এসে ঘরে দরজাটা দিয়ে দিল। আমি তোমাকে বলছি দিদিভাই, ও ওর বয়ফ্রেন্ডের সাথেই দেখা করতে যায়, আর সেই জন্যই ও বিয়ের দিন পালিয়ে গিয়েছিল। এখন আমার কি ভয় হচ্ছে জানো দিদিভাই, যে ওরা ওদের পথের কাঁটা মানে আমার ছেলেটার কোনো ক্ষতি না করে দেয়, মাঝখান থেকে সরিয়ে দিতে খুব ভয় করছে আমার। জেঠিমণি বলে, অতই সহজ নাকি সব কিছু? আমরা আছি তো, আর ও তো আমাদের বাড়িতেই থাকে।
আমাদের বাড়িতে থেকে এসব করা কোনোদিনও সম্ভব নয়। তেমন হলে ওর পিছনে একজনকে পাঠাতে হবে যে সমস্ত ইনফরমেশন এনে আমাদেরকে দেবে। তারপরেই তখন শ্রী বলে, কিন্তু এই বনলতা মেয়েটা খুব ডেঞ্জারাস, এই জন্যই আমার ছেলে ওকে পছন্দ করতে পারছে না, ওর সাথে একই বিছানায় ঘুমায় না। এখন আমি সবটা বুঝতে পারছি গো দিদিভাই। তখন জেঠিমণি বলে, দেখ এসব ভেবে এখন কাজ নেই, আমাদেরকে এখন বনলতার ওপরে, বনলতার সব কিছুর ওপরে নজর রাখতে হবে, ও কোথায় যাচ্ছে কি করছে, তবেই আমরা সত্যিটা জানতে পারবো, তার আগে নয়। এর মাঝখানে চলে এসেছে লাজু চা দিতে। আর তখন স্ত্রী বলে, তোমার কলেজ ঠিকঠাক হচ্ছে? তা তুমি বুঝতে পারছো ওখানে সব কিছু তো ইংলিশে হয় যা শুনেছি। লাজু বলে, একটু অসুবিধা হচ্ছে, তবু আমি নিজে পারছি আর আমার নিজের বন্ধুদের একটু হেল্প করে দিচ্ছে, সব কিছু ঠিকই আছে। এরপর স্ত্রী বলে, এত কষ্ট করে কি দরকার ছিল ডাক্তারি পড়বার? তোমার বাপের বাড়ি বা শ্বশুরবাড়ির পাশে যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে গেলেই তো হয়ে যেত, ঝামেলা মিটে যেত। লাজু তখন বলে, কেন বলো তো? তখন স্ত্রী বলে, কারণ তোমার বড় তো তোমাকে মিস করছে না, তোমার বরের কাছ থেকে তুমি কতটা দূরে রয়েছো। লাজু বলে, আমার বর আমার জন্য অনেক কিছু করেছে, সে বলেছে আমাকে ডাক্তার হয়ে ফিরে যেতে, তাহলে আমি অসুস্থ মানুষদেরকে চিকিৎসা করতে পারবো, যাদের টাকা নেই, যাদেরকে অবহেলা করা হয় তাদেরকে দেখতে পারবো। আর আমার বরের মন অনেক বড়, সে কখনোই আমাকে ভুল বোঝেনি আর বুঝবেও না। হয়তো পরিস্থিতির জন্য আমরা আলাদা ছিলাম, কিন্তু ও কখনোই ভুল বুঝতে পারে না আমাকে। এদিকে বনলতা ভাবে, এই গয়নাগুলো বিক্রি করলে 15 লাখ টাকা কি পাবো? কারণ এখানে অনেকগুলোই গয়না আছে, আর এখন তো সোনার দাম অনেকটাই বেড়ে গেছে। দেখা যাক একবার 15 লাখ টাকা পাই কিনা। যদি পাই তাহলে তো প্রবলেম একেবারে সলভ হয়ে যাবে। অন্যদিকে ময়ূক ভাবে, বন্যাকে চাপ দিয়েই যা টাকা জোগাড় করার করতে হবে, কারণ আমার হাতে আর কোনো উপায় নেই। এদিকে বনলতা ভাবে, অনুভবকে আমি আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি, এখন অনুভবের কাছ থেকে দূরে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। তাই টাকা দিয়েও যদি ম্যানেজ করতে হয়, আমি অনুভবের জন্য সব করতে পারি, কারণ আমি অনুভবকে খুব ভালোবাসি। এর মধ্যেই বনলতা গয়নাগুলো নিয়ে দোকানে যাবে আর বিক্রি করবে বলে ঠিক করে। আর অন্যদিকে জেঠিমণি স্ত্রীকে বোঝায় যে আমাদের ছেলে যখন আমাদের কাছেই আছে, ওর কোনো ক্ষতি হতে পারে না। লাজু কলেজে গিয়ে খুব ভেঙে পড়ে, কারণ সে কোনোভাবেই নাচটা ঠিকঠাক তুলতে পারে না। সেই জন্য অনেকে ভাবে অপমান করে লাজুকে। কিন্তু বাড়িতে এসে রাত হতেই আবারও লাজুর নাচ প্র্যাকটিস করা শুরু করে দেয়। অনুভব এসে দেখে আর ভাবে, এ কি, লাজু এরকমভাবে কি করছে? লাজুকে তো কখনোই এরকমভাবে ডান্স করতে দেখিনি। আসলে লাজু যে প্র্যাকটিস করছে সেটা বুঝতে পারেনি অনুভব, তাই এসে জিজ্ঞেস করতে লাজু একটু লজ্জা পেয়ে যায় আর বলার চেষ্টা করে যে সে নাচ প্র্যাকটিস করছে কলেজের ফ্রেশার্সের অনুষ্ঠানের জন্য।